ইমপ্রেসিভ পারফরমেন্স প্রত্যেকেরই আছে, শুধুমাত্র হয়তো রিশাদের পারফরমেন্সটাই সেভাবে করে আলাদা করে নজর কাটতে পারেনি। এছাড়া যেটা বলছিলাম, নাহিদ রানা 3 ম্যাচে 7 ওভার বল করেছেন, 5টা উইকেট পেয়েছেন এবং 7 রানে 3 উইকেট তার বেস্ট, 5.20 ইকোনমি রেট এবং 10.40 তার বোলিং অ্যাভারেজ। তো যে কোনো দিন আপনি টি-20তে এটা মানে আনবিলিভেবল পারফরমেন্স। আসলে নাহিদ রানা একটা ম্যাচ পরে সুযোগ পেয়েছেন। শরীফুলকে আমরা দেখেছি প্রথম 2 ম্যাচের মধ্যে একটা ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। প্রথম ম্যাচটা তিনি 7 ওভারে 4 ওভারে 31 রান দিয়েছিলেন। এরপরে অন্য দলগুলো যখন একের পর এক ম্যাচ খেলছিল, পেশোয়ার জালমির ম্যাচ এখন যেরকম খুব দ্রুত লয়ে আসছে তখন সেটা ছিল না। এই জায়গাও কি এই দুজন একটু আনলাকি কিনা, যে এতদিন থাকার পরও একজন মাত্র 3 ম্যাচ খেলেছেন, তার মধ্যে একটা পরিত্যক্ত হয়েছে, একজন 4 ম্যাচ খেলেছেন, একটা পরিত্যক্ত হয়েছে, একটু আনলাকি মনে করেন কিনা যে অন্য দলে থাকলে তারা হয়তো নিজেদের পারফরমেন্স দেখানোর আরও সুযোগ পেতেন? এবং যেই ম্যাচগুলো তারা একসাথে খেলেছেন, বিশেষ করে যেই ম্যাচটাতে নাহিদ রানা 7 রানে 3 উইকেট নিয়েছেন, শরীফুল 1টা উইকেট নিয়েছিলেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যেভাবে তারা বাউন্সারের পর্ষা সাজিয়েছেন, বিশেষ করে নাহিদ রানা এবং শরীফুল শুরুর দিকে ওয়ার্নারকে যেভাবে আউট করেছিলেন, পাকিস্তানের মাটিতে বাংলাদেশি পেসাররা একসাথে পারফর্ম করছেন, দেখতেও তো আসলে ভালো লাগছিল। ডেফিনেটলি পাকিস্তান অ্যাট এনি ডে পেসারদের জন্য প্রায় হেভেন বলা যায়। মানে একসময় যেই ধরনের লেজেন্ডারি পেসাররা খেলছেন বা এখনও শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ তারা খেলছেন, হারিস রফরা খেলছেন, সেই জায়গায় বাংলাদেশের পেসারদের এই ডমিনেট করতে পারে, এটা অবশ্যই দেখতে খুব আনন্দের লেগেছে। এবং এর আগেও 2024-এই যখন বাংলাদেশ টেস্ট সিরিজ খেলতে গেছিল তখনও আলাদা করে নজর কেড়েছিল এই পেসাররা, হাসান মাহমুদ বলুন বা এই নাহিদ রানাই তার সেখানেই উত্থান হয়েছিল। সেইটা ধারাবাহিকতাটা বজায় আছে। আমরা এমন না যে খুব হরহামেশাই পাকিস্তানে খেলতে যায় বাংলাদেশ টিম। আপনি কখনোই ফ্র্যাঞ্চাইজি লিগে একটা দলে দুজন বিদেশি বোলারকে, পেস বোলারকে খেলতে দেখেন না, এবং সেখানে দুজন একসাথে একই দেশের হয়ে খেলছেন, সেটাও নিশ্চিতভাবে করবেন নিঃসন্দেহে। এবং এই জায়গাটায় আমার কাছে মনে হয় এটা তাদের জন্য একটা লাইফ টাইম অপরচুনিটিও ছিল, পিএসএলে খেলতে যাওয়া। নাহিদ রানা অ্যাজ এ ইয়াংস্টার, শরীফুল ইজ স্টিল এ ইয়াংস্টার, সেই জায়গায় পিএসএলের মতো বড় টুর্নামেন্টে খেলতে যাওয়া একটা এনিডে আপনার এক্সপিরিয়েন্সটাকেও শানিত করবে। আপনার অ্যাবিলিটি কতটুকু সেটার প্রমাণ আপনি দেখতে পাবেন। আপনি শুধু বাংলাদেশি খেলে যাবেন, বিপিএল, ডিপিএল, এনসিএল, আপনি নিজেকে প্রমাণ করতে পারবেন না। নিজের ক্যালিবার কতখানি আছে সেটা আপনি আসলে যাচাই করতে পারবেন। যেটা ধরুন ইতিপূর্বে সাকিব আল হাসান বা মুস্তাফিজের কথা বলুন, তারা যখন আইপিএলে খেলেছেন, সিপিএলে খেলেছেন বা এলপিএলে খেলেছেন, পিএসএলে খেলেছেন, তখন কিন্তু তাদের পারফরমেন্স দেখে আমরা বুঝতে পেরেছি ওকে দে আর ওয়ার্ল্ড ক্লাস। তো এই ট্যাগটা আপনি কখন দিতে পারবেন? যখন এই ধরনের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অপরচুনিটি রেগুলার আসবে। এই জায়গায় খানিকটা হতাশার যে পুরো সিজনটা তারা সেখানে খেলতে পারবে না। স্পেশালি নাহিদ রানা, শরীফুল হয়তো বা পুরো সিজনটা ডিজার্ভ করতেন আসলে। আজকে তাদের ম্যাচ আছে, নিশ্চিতভাবে আজকের ম্যাচেও তাদের দুজনকে আমরা একাদশে দেখতে পারবো। আমরা জানি যে 11 তারিখ পর্যন্ত তাদের এনওসি দেওয়া হয়েছিল এবং তারাই ছুটির আবেদন করেছেন এবং সেটা বাড়ানো হয়েছে। যেহেতু তারা এখনো পাকিস্তানে রয়ে গেছেন, এক্সপেক্ট তো করছেন যে আজকের ম্যাচে দুজনই থাকছেন। অ্যাবসলিউটলি, মানে আমি কোনো কারণ দেখি না দুজনকে ড্রপ করার, যেভাবে তারা খেলছেন, স্পেশালি নাহিদ রানা, ও অ্যাবসলিউটলি হি ডিজার্ভস দ্য চান্স। এবং ম্যাচের সুযোগ পাবেন বলেই কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে তাদেরকে রাখা হয়েছে বা তারাও এনওসির আপিলটা করেছেন। আচ্ছা, পিএসএল এ এখন পর্যন্ত 4 জন ক্রিকেটার ফিরে এসেছেন যারা খেলতে গিয়েছিলেন, মুস্তাফিজুর রহমান, রিশাদ, এছাড়া পারভেজ ইমন, এবং আমরা জানি যে তানজিদ তামিম কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। তারা ফিরে এসেছেন। যে 4 জন ফিরে এসেছেন তাদের পারফরমেন্সের কাটাছেড়া যদি করতে বসি, মুস্তাফিজকে নিয়ে যদি সবার আগে বলি, তাকে কেমন রেটিং দিবেন? একটা ম্যাচ ডাকওয়ার্থ লুইস মেথডে খেলা হয়েছিল, যেখানে সম্ভবত 13 ওভারে তার দলের সামনে 186 রান ডিফেন্ড করার সুযোগ ছিল। সেই ম্যাচটায় তার ইকোনমি একটু হাই লেভেলে ছিল। এছাড়া প্রতিটা ম্যাচেই তিনি ইকোনমিক্যাল বোলিং করেছেন, উইকেট পেয়েছেন, স্লগে বোলিং করেছেন, পাওয়ার প্লেতে গুরুত্বপূর্ণ সময়ে বোলিং করেছেন। হাউ ওয়াজ হিজ পারফরমেন্স? হিজ পারফরমেন্স ওয়াজ আউটস্ট্যান্ডিং। কিন্তু একটা জিনিসে মাথায় রাখতে হবে যে নাহিদ রানা, শরীফুলের যে অ্যাডভান্টেজ ছিল, তাদের টিম ছন্দে ছিল। লাহোর কালান্দার্স বিং এ ওয়ান অফ দ্য বিগেস্ট টিমস অফ পিএসএল, 5 ম্যাচের 2টো জয়, 3টা হার তাদের আছে, 4 পয়েন্ট নিয়ে তারা এখন অবধি টপ 4-এ নেই। সেই জায়গাটায় আমার কাছে মনে হয় মুস্তাফিজুর রহমান তিনি তার কাজের কাজটা করেছেন। টিম যেমনই খেলুক না কেন তিনি ডেলিভার করেছেন, প্রায় রেগুলারই সবগুলো ম্যাচে উইকেট পেয়েছেন। শুরুর 2টো ম্যাচে তার ইকোনমি রেট ওয়াজ ইমপ্রেসিভ, 4 ওভারে 19 রান দিয়েছিলেন, পরের ম্যাচে 4 ওভারে 20 রান দিয়েছিলেন। তারপর আপনি যেটা বললেন একটা ম্যাচে 3 ওভারে 37 রান দিয়েছিলেন, পরে আবার কামব্যাক করেও দেখিয়েছেন। দিস ইজ ক্লাসিক মুস্তাফিজুর রহমান।
মুস্তাফিজের সাথে রিশাদের কথা যদি বলা হয়, আমরা দেখছি যে নাহিদ রানা, শরীফুল, মুস্তাফিজরা পারফর্ম করলেও রিশাদের ক্ষেত্রে একই কথা আসলে বলা যাচ্ছে না। বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের হটকেক রিশাদকে মানা হচ্ছিল। বিবিএলে হোবার্টের বা তাসমানের হয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন, সেখানে পারফর্ম করে যখন পিএসএল এসেছেন, গেল বছর পিএসএল এ পারফর্ম করেছিলেন, মনে হচ্ছিল যে তার কাছ থেকে আরেকটু বেটার পারফরমেন্স এক্সপেক্টেড। ডেফিনেটলি তার ইকোনমি রেটটাও দেখুন 11-র উপরে, মাত্র 2 উইকেট পেয়েছেন 4টা ম্যাচ বোলিং করে। লেগ ব্রেক বোলার বা লেগ স্পিনার যারা আছেন, রিস্ট স্পিনার, তাদের ক্ষেত্রে আপনি আসলে সব দিন বাজি ধরতে পারবেন না যে তারা রেগুলার ক্লিক করবেই। 1-2 ম্যাচে তারা খরচে হয়ে যাবেন। মাত্র তো 4টা ম্যাচে খেলেছেন, আমার মনে হয় শেষ ম্যাচে তিনি বাদ পড়েছেন, শেষ ম্যাচে তিনি বাদই পড়েছেন। তো সেই জায়গায় আরও সুযোগ পেলে হয়তোবা অ্যাটেন্ডে রিশাদ হোসেন যেই মানের প্লেয়ার, তিনি হয়তোবা ডেলিভার করতে পারতেন। কিন্তু তার টিমের কথাও দেখুন, রাওয়ালপিন্ডি পেন্ডিস তারাও নতুন দল, সবগুলো একটা ম্যাচেও তারা এখন অবধি জয়লাভ করেনি। সেটাও হয়তোবা খানিকটা রিশাদকে ব্যাকফুটে রাখবার জন্য এখানে আরেকটা বিষয় আপনার চোখে পড়ছে কিনা, আমরা সাধারণত রিশাদকে যে ধরনের কন্ডিশনে ইউজ করি, মিরপুরে বা সিলেটে, চট্টগ্রামে কিছুটা হলেও স্পিনাররা সহায়তা পান। বিগ ব্যাশে খুব বেশি সহায়তা পেয়েছেন তা না, বা ওয়েস্ট ইন্ডিজে, আমেরিকায় যখন বিশ্বকাপটা খেলে তিনি মোটামুটি স্পটলাইটে এসেছেন, তখনও সহায়তা পেয়েছেন। এবার যেটা হয়েছে, শুরুর দিকের ম্যাচগুলোতে লাহোরে তো স্পেশালি পার স্কোর অনেক বেশি ছিল, 220-30 রান হয়েছে, রেগুলার 200 রানের উপর হয়েছে, সেটা চেজ হতে আমরা দেখেছি। একটু কি ডিফেন্সিভ মাইন্ড সেট আপে অফ স্ট্যাম্পের বাইরে রান কম দেওয়ার তাড়নায় বোলিং করতে গিয়ে তার উইকেট সংখ্যা কম এবং ইকোনমিটা বেশি হয়ে গেছে বলে মনে করেন? আমার কাছে সেটা মনে হয়। এবং দেখুন তার জায়গায় যিনি জায়গা পেলেন লাস্ট ম্যাচটাতে, সালমান বেগ সম্ভবত, তিনি কিন্তু বেশ ভালো ইকোনমি রেটে বোলিং করেছেন, 2টো উইকেট নিয়েছেন, সম্ভবত 4 ওভারে 20 রান দিয়েছেন আমি যদি ভুল না বলে থাকি। সেই জায়গায় ধরেন এনওসির ব্যাপারটা যদি নাও থাকতো, সেখানেও রিশাদের ফিউচার অনিশ্চিত হয়ে যেত বিএসএল, কারণ তার রিপ্লেসমেন্ট ক্লিক করে গিয়েছেন। হয়তোবা ম্যাচটা তারা হেরেছে ঠিকই, কিন্তু একদম লাইক টু লাইক রিপ্লেসমেন্ট। কিন্তু তিনিও একজন লেগ ব্রেক বোলার, তিনি ব্যাটিংটাও পারেন রিশাদের চেয়ে একটু বেশি। তো সেই জায়গায় হয়তোবা রিশাদের এই পিএসএলটা ভুলে যাওয়ার মতোই হবে আসলে। আমরা পারভেজ ইমনের কথা যদি বলি, প্রথম 2টা ম্যাচ তার ব্যাট একেবারে কথা বলেনি, গুরুত্বপূর্ণ সময় সেট হয়ে গিয়ে আউট হয়েছেন। এক ম্যাচে 13 বলে 14, এক ম্যাচে 12 বলে 12। এবং যে ম্যাচটার কথা বলছিলাম, ডিএল মেথডে যে ম্যাচটা গিয়েছিল, 13 ওভারে 125 রান লাউড করেছিল, সেই ম্যাচে 46 রানের একটা ইনিংস খেলেছেন এবং দিন শেষ সে কারণে তার স্ট্রাইক রেট 161, রান করেছেন 3 ম্যাচে 71। মোর অর লেস খুব ভালো না, খুব খারাপও না, এমনই তো আসলে বলা যায়। আসলে 3টা ম্যাচ দিয়ে জাজ করা যায় না। মানে আপনি যদি 5টা-6টা ম্যাচ খেলতেন, সেক্ষেত্রে হয়তো ইনজুরিতে পড়ে গিয়েছিলেন, ইনজুরিতে আরো পড়ে 2টা ম্যাচ হয়তো খেলতে পারতেন। ট্রু, সেই জায়গায় আমার কাছে মনে হয় খানিকটা আনলাকি পারভেজ হোসেন ইমন। একটা ম্যাচে তিনি যেভাবে খেলেছেন, যেভাবে ডমিনেট করেছেন, বোলারদের উপর চড়াও হয়েছেন, তারপরে মনে হচ্ছিল যে তিনি হয়তো বা পিএসএল এবার মাথাতে এসছেন। সেই জায়গায় তিনি আসলে বলবো যে দুর্ভাগা সবচেয়ে বেশি পারভেজ হোসেন ইমন আমার কাছে মনে হয়। সেক্ষেত্রে তানজিদ তামিমের কথা কি বলবেন? একটা ম্যাচও খেলার সুযোগ পাননি এবং খুব বেশি অপশন আসলে পেশোয়ার জালমিন হাতে ছিল না। কুশাল মেন্ডিসকে তারা খেলিয়েছে। কুশাল মেন্ডিসের গেল 2 ম্যাচে সম্ভবত একটাতে 100 করেছেন, একটাতেও প্রায় 100-র কাছাকাছি করেছেন। মাইকেল ব্রেসওয়েল, যাকে প্রথম ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচ হতে আমরা দেখেছি। অ্যারন হার্ডিকে তারা খেলিয়েছে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে, পরে হার্ডিকে বাদ দিয়ে আবার নাহিদ রানাকে তারা ইনক্লুড করেছেন। অপশন কি আসলে ছিল কিনা তানজিদ তামিমের খেলানো? খুব একটা সুযোগ আসলেই ছিল না। এবং সোশ্যাল মিডিয়াতে অলরেডি আলোচনা হচ্ছে, তামিম ইকবাল প্রথম যেবার আইপিএলে খেলতে গিয়েছিলেন তিনি ম্যাচ খেলতে পারেননি, তানজিদ তামিমেরও একই পরিণত হলো। দারুণ সাদৃশ্য দুজনেরই আছে এবং দুজনেই আসলে এখন তামিম ইকবাল চলে যাওয়ার পরেই তানজিদ তামিম ন্যাশনাল টিমে থিত হয়েছেন এবং মনে হচ্ছে যে তিনিও ফ্র্যাঞ্চাইজি লিগ মাতাতে পারবেন, সেই সামর্থ্য তার আছে। এবং পিএসএলে তিনি জায়গা পাননি, এটা তার জন্য লাখ হয়তো বা ফেভার করেনি, কিন্তু যা তার পরিবর্তে যারা ছিলেন, যেসব অপশনস আছে পেশোয়ারের কাছে, সেক্ষেত্রে আসলে খুব একটা হতাশ হবার কিছু নেই আমার কাছে মনে হয়। যে তিনি পিএসএল ঘুরে এসেও যে এক্সপিরিয়েন্স পেয়েছেন, সেটাও কাজে লাগতে পারে। আপনি 2019-এর আইপিএলের কথা চিন্তা করুন, সাকিব আল হাসান বোধহয় একটা ম্যাচ খেলেছিলেন, তারপর তিনি 2019-এর বিশ্বকাপ মাতিয়েছেন। তো ফ্র্যাঞ্চাইজি লিগের টিমের সঙ্গে থাকতে পারাটাও একটা এক্সপিরিয়েন্স, সেখানেও শেখবার জায়গা আছে। হোপফুলি তানজিদ তামিম সেটা অ্যাকোয়ার করেছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.